ভাইয়া অফিসে যাবে না, পড়াশোনা করে চাকরি নেবে। মোজাম্মেল খান মেঘের স্বরে বলেন। তোমার ভাই করবে চাকরি? মেঘের মন খারাপ হয়ে গেছে। তানভীরের দিকে তাকিয়ে আছে। নিজের পর কনফিডেন্স নিয়ে বোনকে প্রপোজ করেছে মেঘ। বোনের ইচ্ছা অনিচ্ছা সবটাই মেঘ জানে। বোনের আপু স্ট্রং মেন্টালিটির মানুষ। উনি যদি একবার মন স্থির করেন চাকরিজীবী ছাড়া মেয়ে বিয়ে দিব না, তাহলে আর কোনোদিন ওনাকে রাজি করানো সম্ভব না। তাই আগে থেকে ভাইকে প্রস্তুত করতে হবে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া চাকরি করবে, ভাইয়াকে কেউ কিছু বলবা না। ভাইয়া ব্যবসা করবে না, চাকরি করবে। তানভীর বিস্ময় চোখে মেঘের দিকে চেয়ে আছে। মেঘ ফোপাতে ফোপাতে রুমে চলে গেছে। মনের বিরুদ্ধে কিছু ঘটলেই অভিমানী মেঘের বুক খুঁড়ে কান্না আসে। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, তোমাকে নিয়ে ওরা তোমার থেকেও বেশি কনফিউজড, অথচ তুমি কি দাম দিচ্ছ? আবির নিজের কারণে আজ পর্যন্ত যতবার কাঠগড়ায় দাঁড়িয়ে তার থেকে কয়েক হাজার গুণ বেশি তোমার জন্য দাঁড়িয়েছে। আমার এইটুকু মেয়েটা পর্যন্ত তোমার জন্য কান্না করছে। তুমি কি এগুলো বুঝো? তোমার কি উচিত না ওদের মুখে একটু হাসি ফোটানো? আলী আহমেদ খান কোমল কণ্ঠে বলেন, বাদ দে, বাসায় ফিরে ছেলেটাকে না বকলে কি তোর শান্তি লাগে না? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বলেন, তোমার তো চিন্তা নাই, একমাত্র ছেলে, তাও আবার প্রতিষ্ঠিত। আবির কি তোর ছেলে না? আবির আমার ছেলের মতো, কিন্তু তানভীর আমার ছেলে। ওর ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে হবে। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, ছেলে মেয়েদের মাঝে বিবাদ সৃষ্টি করিস না। আবির, তানভীর, মেঘ, মিম আদি প্রত্যেকে আমাদের সন্তান। কেউ কারো থেকে বেশি আদরের না, সবাই সমান। বাঘ বিতণ্ডটা চলো বেশ কিছুক্ষণ। আলী আহমেদ খান তানভীরকে রুমে চলে যেতে বলেছেন। এদিকে মেঘ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তানভীর ডাকতে সে ঘুমাচ্ছে দেখে চলে গেছে। তানভীরকেও জানিয়ে দিয়েছে। রাত 1:30 নাগাদ মেঘের ফোন ভাইব্রেশন হচ্ছে। দুবার বাজতেই মেঘ ঘুমের মধ্যে কল রিসিভ করলো। অপর পাশ থেকে আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর আসলো, মেঘ, এই মেঘ, তুই ঠিক আছিস? আবিরের গলা কাঁপছে, কণ্ঠস্বর ভেজা। মেঘ থতমত খেয়ে পড়ল। হ্যাঁ, আপনার কি হয়েছে? আবির কথা বলতে পারছে না, চাপা কান্নার শব্দ আসছে। মেঘ শোয়া থেকে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে ডাকলো, আবির ভাই। একটু থেমে আবারও শুধালো, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? আবির কিছু না বলে কল কেটে দিয়েছে। মেঘ দ্রুত ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে নেট অন করে তাড়াতাড়ি আবিরকে ভিডিও কল দিল। খানিক বাদে আবির কল রিসিভ করলো। বৈদ্যুতিক বাতির আলোতে আবিরের রক্তাভ চোখে চোখ পড়তে মেঘের শরীর কম্পিত হলো। ফ্যাকাশে চেহারা, গালে পানির দাগ, চোখের নিচে ভিজে আছে এখনো। লাইটের আলোতে চিকচিক করছে। মেঘ আর্তনাদ করে উঠল, কি হয়েছে আপনার? জানি না। ঘুমাচ্ছিলেন? হুম বাজে স্বপ্ন দেখেছেন? হুম ভয় পাইছেন? আবির ভুরুকুচকে মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল। আর একটু হলে আত্মাটা বেরিয়ে যেত। মেঘ নির্বোধের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠোঁট বেঁকে মুচকি হেসে বলল, আপনি না খুব সাহসী, এত ভয় পেলে হবে? আবির চোখে মুখে রাশভারী কণ্ঠে জবাব দিল, পৃথিবীর সবার কাছে আমি সাহসী হলেও আমার মন জানে একজনের জন্য আমার হৃৎপিণ্ড ঠিক কতটা দুর্বল। তার কিছু হলে আমি সত্যি মরে যাব। আবিরের নিগুড় আঁখি যুগলে অসহায়ত্বের সাপ। মেঘ অভিনিবিষ্টের ন্যায় আবিরের জলসিক্ত নয়নের পানে তাকিয়ে আছে। হৃৎপিণ্ডের তীব্র কম্পনে মেঘের পায়ে রক্ত প্রবল বেগে টকবক করছে। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। অনবরত তিত্তি করে ঠোঁট কাঁপছে। মাথা থেকে ঘামের রেখা কপালের পাশ বেয়ে গড়িয়ে পড়ছে। আবিরের শীতল দুচোখ মেঘের অভিমুখে। মেঘ আনমনে কত কিছু ভেবে হঠাৎ পল্লব ঝাপটে প্রশ্ন করল, কি স্বপ্ন দেখেছেন? সংকটাপূর্ণ পরিস্থিতিতে মেঘের প্রশ্ন শুনে নড়ে উঠল আবির। তবে তখনও গভীর দৃষ্টিতে চেয়ে আছে। থমথমে গলায় উত্তর দিল, দুঃস্বপ্নের কথা বলতে নেই, আর আমি মরে গেলেও এই স্বপ্ন সত্যি হতে দিব না। মেঘ ঠোঁট উঠলে চোখ গোল গোল করে অসহায় মুখ করে চেয়ে আছে। আবির পরক্ষণেই বলে উঠল, আচ্ছা শোন, জি। তোর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ, ভালো। এখনো শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো সমস্যা? শ্বাসকষ্ট হয় না, তবে অন্য সমস্যা আছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি সমস্যা? বলিসনি কেন আগে?
একটু থেমে আবারও বলে উঠল। আমি তানভীরকে বলে রাখবো কাল সকালে মামুনিকে নিয়ে ডাক্তারের। এরই মধ্যে মেঘ আবেগময় কণ্ঠে বলল। কাউকে অতিরিক্ত মিস করার সমস্যা, ডাক্তার দেখাবো বলুন তো। আবিরের কথা বন্ধ হয়ে গেছে। মেঘের এমন কথাই আবিরের চোখে মুখে খানিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। নিদারুণ অনুভূতিরা বক্ষ স্পন্দন বাড়তে ব্যস্ত। আবির নিশ্চুপ হয়ে চেয়ে আছে অপরূপ সেই মুখমণ্ডলে। মেঘ আহ্লাদি কণ্ঠে আবারও শুধালো। বলুন না কোন ডাক্তার দেখাবো। আবির ভুরুকুচকে গুরুভার কণ্ঠে বলল। সব বিষয় নিয়ে মজা করিস না মেঘ, শারীরিক কোনো সমস্যা মনে হলে ডাক্তার দেখাস প্লিজ। অভিমানে দমকা হাওয়া বয়ে গেল মেঘের মনে। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল। তোর মানসিক সমস্যা শোনার জন্য তো আমিই আছি। এই ডাক্তার চলবে না? মেঘ ফিক করে হেসে বলল। আপনি ডাক্তার, সার্টিফিকেটটা দেখাবেন প্লিজ। আবির চোখ সরু করে বলে উঠল। সার্টিফিকেটটা না হয় দেশে ফিরেই দেখালাম। টুকটাক কথা চলো কিছুক্ষণ। আবিরের মন ভালো করতে অল্প স্বল্প দুষ্টামি করেছে মেঘ, কিন্তু আবিরের মন ভালো হওয়ার বিন্দুমাত্র লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। এদিকে রাত গভীর হচ্ছে, ঘুমে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। মেঘ নিজের প্রতি খুব ক্ষুব্ধ হচ্ছে। আবির আজ খুব মনোযোগী। মেঘ যা জিজ্ঞেস করেছে সবইতে তার আদর মাখা উত্তর রেডি। এই অপরূপ মুহূর্তে রেখে ঘুমানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই মেঘের, কিন্তু চোখ যেন মেঘের ইচ্ছেকে পাত্তাই দিচ্ছে না। আবিরের কথার মাঝেই ঘুমের আবেশে বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা খেয়াল করে আবির অত্যন্ত নমনীয় স্বরে জিজ্ঞেস করলো। ঘুম পাচ্ছে? মেঘ চোখ বড় করে তাকিয়ে জবাব দিল। কই না তো। আবির মলিন হেসে বলল। জোর করে কথা বলতে হবে না, আমি পালিয়ে যাচ্ছি না, ঘুমান। ঘুম চলে গেছে। কে চলে গেছে কে যায়নি সেটা পরে দেখছি। আপাতত কল না কেটে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করুন। মেঘ আঁতকে উঠে চাইল আবিরের অভিমুখে। হৃৎপিণ্ড ছুটছে দিক বেদিক। হৃৎপিণ্ডের পিটপিট শব্দ বেড়ে চলেছে। কল না কেটে কথাটা যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মেঘ থমথমে কণ্ঠে বলল। কল না কাটলে ঘুম আসবে না। আবির গুরুভার কণ্ঠে জানালো। সেটা আমি বুঝবো, এখন যা বলছি করুন। আবিরের ক্ষিপ্ত নয়নজোড়া দেখে মেঘ ঢোকিলে বালিশের পাশে ফোন হেলান দিয়ে রেখে গায়ে পাতলা কাঁথা জড়িয়ে শুয়ে পড়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস চেয়ে শীতল কণ্ঠে বলল। কল কাটবেন কখন? আমার লজ্জা লাগছে। আবিরের নিরুদ্যম কণ্ঠের জবাব। লজ্জা লাগছে যেহেতু চোখ বন্ধ করে রাখ। বেশরমের মতো তাকিয়ে থাকতে কে বলছে? মেঘ চোখ মুখ কুঁচকে ভারী কণ্ঠে বলে। আপনি এটা বলতে পারলেন? আবির গম্ভীর গলায় বলল। চোখ বন্ধ, আর একবার চোখ খুললে খবর আছে। মেঘ চোখ বন্ধ করে কাট কাট গলায় জানালো। আপনি কিন্তু নিজ দায়িত্বে কল কেটে দিবেন। আবিরের আর কোনো জবাব এলো না। বৈদ্যুতিক বাতির আলোতে আলোকিত রুমে ফ্যানের বাতাস মেঘের চুলগুলো অনবরত উঠছে। আবির অবাক লোচনে সেই দৃশ্য দেখতে ব্যস্ত। মেঘের মুখের প্রতিটা পশম সূক্ষ্ম নেটে বরফ করছে আবির। মেঘের ফর্সা কপলের নিকোষ কালো তিলটা খুব বেশি আকৃষ্ট করছে। আবিরের হৃদয় কেঁপে উঠছে, শরীর জুড়ে অজানা শিহরণ। কিছু সময়ের মধ্যে মেঘের নিঃশ্বাসের শব্দ জয়ালো হলো। রাত 2:17। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। আবির ফোনের অপর পাশ থেকে গভীর মনোযোগ দিয়ে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত। ভোরের মৃদু আলো আর বৈদ্যুতিক বাতির আলোতে মেঘের রুম ঝলমল করছে। মেঘ চোখে আলো লাগছে। মেঘ ঘুমের মধ্যে ভুরুকুচকে নড়ে উঠল। কপালে হাত রেখে চোখ ঢাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। দীপ্ত আলোর চিত্রদাহে বিরক্ত হয়ে কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে অল্প বিস্তর চোখ মেলল মেঘ। ঘুমো ঘুমো চোখের কোণে ফোনে নড়ে ওঠা কারোর অবয় ভেসে উঠল। মেঘ তৎক্ষণাৎ ঘাড় কাত করে স্পষ্ট চোখে তাকালো সেদিকে। সঙ্গে সঙ্গে মেঘের শরীর সমস্ত শিউরে উঠল। বালিশে হাত রেখে তার উপর মাথা রেখে আবির নিকট দৃষ্টিতে মেঘের দিকে চেয়ে আছে। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবিরের উস্কো খুস্কো চুল, গাল ভর্তি চাপদারি আর নেশাক্ত দৃষ্টি দেখে শোভিত পুরুষের সুষুপ্ত আদলের মোহে ডুবে গেছে। আবির ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল। গুড মর্নিং স্প্যারো। আবিরের ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠস্বর কানে বাজতে দুর্বেদ্য আবেশে চোখ বন্ধ করে ফেলল মেঘ। এই দৃষ্টি কণ্ঠস্বরে মেঘের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। চোখ খুলে রাখার বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। আবির তখনও
নিষ্পলক চোখে তাকিয়ে আছে। আবির একগাল হেসে শান্ত কণ্ঠে শুধালো। ঘুম ভালো হয়নি, আমি এসে পর্দা টেনে দিয়ে যাব? মেঘ এবার সর্বশক্তি দিয়ে সাফ তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। আপনি কি সারা রাত ঘুমাননি? না, কেন? ঘুম আসছিল না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো। কল কাটতে বলছিলাম, কাটেননি কেন? কল কাটতে ইচ্ছে করেনি, তাই কাটিনি। মেঘ ভুরুকুচকে প্রশ্ন করলো। অফিস নেই? আছে। মেঘ সময়ের দেখে পুনরায় শক্ত কণ্ঠে বলল। সময় হয়ে যাচ্ছে, উঠছেন না কেন এখনো? যেতে ইচ্ছে করছে না। আবিরের নিরুদ্বেগ কণ্ঠের এক একটা উত্তর শুনে মেঘ আশ্চর্য বনে যাচ্ছে। যে মানুষটাকে এতদিন গুরুগম্ভীর, অনুভূতিহীন আর নিষ্ঠুর ভেবে এসেছে, সেই আবির ভাইয়ের আংশিক পরিবর্তন মেঘের মনে বিশাল প্রভাব ফেলেছে। মেঘ রাশভারী কণ্ঠে শুধালো। সমস্যা কি আপনার? আবির মুচকি হেসে জবাব দিল। বহুত সমস্যা, এদের কোনো সমাধানও নেই। নিজের অজান্তে মেঘের ঠোঁট জুড়ে ললিত হাসি ফুটল। লজ্জায় লাল হওয়া দুগাল চিকচিক করছে। মেঘ শক্ত কণ্ঠে বলল। থাক ভাই, বুঝছি আপনার সমস্যা, প্লিজ এখন উঠে অফিসে যান। আমি তোর ভাই? ভাই না তো কি? মেঘের মুখে এমন প্রশ্ন শুনে আবির ভেতরে ভেতরে চলে উঠল। গম্ভীর মুখ করে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে অগ্নিকণ্ঠে বলল। আমি তোর বাবার দাদুর নাতির ছেলে হতে পারি, কিন্তু তোর ভাই না। আবির কল কেটে দিয়েছে। মেঘ আহমকের মতো বসে আছে। আবির ভাই যে ডাকার ক্ষোভে রাগ করে ফোন কেটেছে, এটা বুঝতে সময় লাগলো না মেঘের। কিন্তু এটাও বুঝতে পারছে না আবির ভাই আর শুধু ভাইয়ের মধ্যে পার্থক্যটা কি। বেশ কিছুক্ষণ বসে থেকে চটজলদি উঠে রুম গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। অজু করে ফজরের নামাজ পড়ে সাদিকি কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলো। এর মধ্যে আবিরের আর কোনো কল আসলো না। মেঘের মনে বেশ কিছু প্রশ্ন উদ্যুত হচ্ছে। রুমে কিছুক্ষণ পায়চারি করে এক বুক সাহস নিয়ে অডিও কল দিল। কল বাজতে বাজতে কেটে গেছে। মেঘ এবার চেয়ার হেলান দিয়ে বসে ভিডিও কল দিল। কয়েক সেকেন্ডের মধ্যেই রিসিভ হলো। দেখে বোঝা যাচ্ছে সদ্য শাও নিয়ে বেরিয়ে কোনো রকমে কলটা রিসিভ করেছে আবির। এখনও ঘন ঘন শ্বাস ফেলছে। আবিরের অশ্রুসিক্ত উন্মুক্ত শরীর, কোমরে বাঁধা সাদা টাওয়াল, আবিরের ভেজা চুল, লোমশ বুকে আর নির্মেদ পেট দেখে মেঘ যত্রতত্র দৃষ্টি সরিয়ে নিল। ঢুক গিলে উষ্ণ শ্বাস ছেড়ে বলল। সরি, অসময়ে কল দিয়ে ফেলেছি। আবির মেকি স্বরে বলল। সরি বললি কি আমার মান ইজ্জত ফিরে পাবো? মেঘ চোখ নামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল। আমি বুঝতে পারিনি, সরি। আবির মুচকি হেসে অন্য একটা টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলল। দূর পাগলি, এসব কোনো ব্যাপার না। তাছাড়া আমি আপনার কলের অপেক্ষায় ছিলাম। কেন? আজ প্রজেক্টের ফাইনাল মিটিং কি পড়ে যাব বুঝতে পারছিলাম না। আবার করেছি রাগ, তাই নিজে থেকে কলও দিতে পারছিলাম না। মেঘ লাজুক হেসে বলল। আপনি এমন ঢং করা কোথা থেকে শিখছেন? আপনার থেকেই শিখেছি। মেঘ ভেঙচি কাটলো। আবির মুচকি হেসে 2-3টা শার্ট ফোনের সামনে ধরে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো। কোনটা পরবো? মেঘ কয়েক সেকেন্ডে একটা শার্ট সিলেক্ট করে দিল। আবির 10 থেকে 15 মিনিটের মধ্যে একদম ইন করে শার্ট পরে ব্লেজার টাই সঙ্গে সুজোতা পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফোন থেকে খানিকটা দূরে সরে উঁচু গলায় জিজ্ঞেস করলো। কেমন লাগছে? মেঘ আপাদমস্তক দেখে মোলায়েম কণ্ঠে বলল। মাশাআল্লাহ, কিন্তু কিন্তু কি? হাউ ডু আই বিট দ্য পিঙ্কি ফিঙ্গার নাও? ইন এ ড্রিম। আবির টেবিল থেকে সানগ্লাসটা নিয়ে চোখে দিয়ে শেষবারের মতো ফাইলগুলো দেখে নিচ্ছে। এদিকে সানগ্লাস চোখে দেখে মেঘ গুনগুন করে গান গাইতে শুরু করলো। কালো সানগ্লাসটাই কেন এত সুখ হে যুবক? আবির ফোন কাছে নিয়ে বলল। মেঘ দৃষ্টিতে যেন সে রাসপুতিন, খুন হয়ে যাই আমি প্রতিদিন। এটা বলবেন না? নিজের মাথায় কাঠটা মেরে মুখ চেপে ধরেছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মলিন হেসে বলল। শুনলাম আপনি ইদানিং খুব বেশি গান গাইতেছেন, কই আমাকে তো শোনালেন না? মেঘ বিড়বিড় করে বলল। আপনার অফিস কখন? যান না কেন? যাবই তো, আগে কথা শেষ করি। আপনার সাথে আর কোনো কথাই নেই। গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সারা রাত নির্ঘুম কাটিয়েছেন, এখন আবার ঢং করতেছেন। এদিকে আব্বু শুধু আমার ভাইয়ের দোষেই দেখে, আপনার দোষ দেখে না। আপনি যে সারা রাত ঘুমাননি, এটা কি ঠিক করেছেন? এর প্রভাব মিটিংয়ে পড়বে না?
জি না ম্যাম, বরং আজকের মিটিং বেস্ট হবে। আপনি শুধু দোয়া করবেন। মিটিং শেষ করে কল দিব, ঠিক আছে? ফিয়ামানিল্লাহ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বিকেলের দিকে আবির সাথে কথা হয়েছে। আজকের মিটিং ঠিকঠাক মতো শেষ হয়েছে। এক সপ্তাহের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। মোজাম্মেল খান আর আলী আহমেদ খান আবিরকে বাসে ফিরতে বলেছেন, কিন্তু আবির বলেছে আরও 2 মাসের মতো সময় লাগবে। কারণ জিজ্ঞেস করে বিস্তারিত কিছুই বলেনি। এদিকে মেয়েকও বেশ উদ্বিগ্ন। বোনার সাথে আগে থেকে প্ল্যান করা ছিল আজ বিকেলে মেলায় যাবে। বোনা রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়েছে ঠিকই, কিন্তু মেঘ আবিরের উপর অভিমান করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। বন্যা বেশ কয়েকবার কল দিয়েছে, বন্ধ পেয়ে একা একাই হাঁটছে। অনেক সময় হলে মেঘকে বাসা থেকে নিয়ে আসতো, কিন্তু ইদানিং মেঘেদের বাসায় যাওয়ার কথা মাথায় আসলেই লজ্জে আড়ষ্ট হয়ে যায়। ঘণ্টাখানেক পর তানভীরের কল আসছে। অসময়ে তানভীরের কল দেখে বন্যা খানিকটা অবাক হয়ে আশেপাশে তাকালো। কোথাও পরিচিত কাউকে নজরে পড়ছে না। ভয়ে ভয়ে কল রিসিভ করলো। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, একা একা ঘুরছো কেন? আপনার বোন আমাকে বাসা থেকে বের করে এখন ফোন বন্ধ করে ফেলছে। তুমি আমাকে কল দিতে পারতা না? এত ইমার্জেন্সি ছিল না, তাই দেইনি। কোথায় আসো বলো, আমি আসতেছি। আপনার আসতে হবে না। বলো। বন্যা জায়গার নাম বলতেই তানভীর বলল, আমি কাছেই আছি, 10 মিনিট অপেক্ষা করো। 8 থেকে 10 মিনিটের মধ্যে তানভীর বাইক সমেত হাজির হলো। বন্যা তানভীরকে দেখে আস্তে করে বলল, আপনার আসার কোনো দরকার ছিল না, আমি এখনই চলে যেতাম। রেগে আছো? বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, না। বনু ঘুমাচ্ছ? তুমি বাসায় গেলে না কেন? আর নয়তো আমাকে কল দিতে, আমি বনুকে নিয়ে আসতাম। আমি বাহিরে আছি, এটা আপনাকে কে বলছে? বনু কল দিয়েছিল, বলেছে ওর বের হওয়ার মুড নেই, তোমাকে যেন মেলায় নিয়ে যাই। বন্যা কপাল গুটিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমি মেলায় যাব না। মনে মনে মেঘকে কিছুক্ষণ বকে নিল। তানভীর সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে বলল, বনুর কথা অমান্য করলে বাসায় তুলকালাম কাণ্ড করে ফেলবে। এমনিতেই বাসায় আমাকে কেউ সহ্য করতেই পারে না, এই অবস্থায় বনুকে রাগালে আবার নিশ্চিত বাসা থেকে বের করে দিবে। বন্যা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে পশ্চিমা আকাশে পানে তাকিয়ে আছে। সূর্য আপন গতিতে নিজ গন্তব্যে ছুটছে। আজকের আকাশ অন্যান্য দিনের থেকেও অনেক বেশি সুন্দর। তানভীর বন্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, যাব না। বন্যা রক্তিম আকাশে পানে তাকিয়ে থেকে উত্তর দিল, আজকের আকাশটা খুব বেশি সুন্দর, কোথাও যেতে ইচ্ছে করছে না। বন্যার দৃষ্টি লক্ষ্য করে তানভীরও আকাশে পানে তাকালো। গাঢ় নীল রঙের আকাশে মেঘেদের আনাগোনা, পাখিরা আপন গতিতে উড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের বাড়ি ফেরার বড্ড তাড়া। গোধূলি লগ্নে সূর্যটা বরাবরের মতোই রক্তিম। তানভীর কয়েক মুহূর্ত আকাশ দিকে আচমকা ঘুরে দাঁড়িয়েছে। বন্যার কাছাকাছি স্টিলের বেষ্টনীতে মৃদুভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে তাকালো। সূর্যের বিক্ষিপ্ত আলোক রশ্মিতে বন্যার মুখ লাল হয়ে আছে। তানভীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, নীল অবম্বের ভাজে ভাজে তোমার নামে সন্ধ্যা সাজে। বন্যা অকমর সাথ আর চোখে তাকাতে তানভীর নড়ে উঠল। কাজল পরিহিতা টানা টানা চোখ দুটা যেন দৃষ্টিতেই তানভীরের মতো শক্তপোক্ত ছেলের সত্ত্বকে বিলীন করে ফেলবে। বন্যা কোনো কথা না বলে পরপর দুবার ভুরু নাচালো। তানভীর মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে অন্যদিকে মুখ করে তাকালো। বন্যা তানভীরের দিকে লাজুক হাসলো। ফোন ভাইব্রেট হতেই বন্যা ফোনের দিকে তাকালো। মেঘের মেসেজ আসছে, আমার ভাইকে দিয়ে দিলাম, দেখে রেখো। বন্যা ছোট্ট করে মেসেজ পাঠালো। ওকে ননদিনী। অকমর সাথ পেছন থেকে একটা মেলি কণ্ঠস্বর কানে বাজলো, মায়াবী কণ্ঠের ডাক। তানভীর। তানভীরের সঙ্গে সঙ্গে বন্যা ঘুরে দাঁড়ালো। বোরকা পরা এক মেয়ে, চোখ হাত পা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বন্যা ভ্রুকৃফিন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো? তানভীর কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বন্যাকে এক পলক দেখে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমাকে চেনার কথা ছিল না কে? মেয়েটা এবার চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, আমি আয়েশা, চিনতে পেরেছো?
অকমর্ষাৎ তানভীর চোয়াল শক্ত হয়ে গেছে, কপালে আরো কয়েকটা ভাঁজ পড়ল। দু চোখ আগ্নেয়গিরির লাভানে টকবক করছে, অক্ষিপটে ব্যথা অনুভূত হচ্ছে। বন্যা তখনও স্বাভাবিক দৃষ্টিতে তানভীর আর সেই মেয়েকে দেখছে। বন্যা বুঝতে পারছে না কে এই মেয়ে। সে ভেবেছে পরিচিত বান্ধবী বা অন্য কেউ হতে পারে। আয়েশা কণ্ঠ খাদে নামিয়ে নমনীয় কণ্ঠে বলল, তোমাকে অনেকদিন পর দেখলাম। তানভীর মুখ ফুলে ঘন ঘন শ্বাস ছাড়ছে, চোখে মুখে তীব্র আক্রোশ। আয়েশা আবার বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বন্যার দিকে তাকিয়ে বলল, পার্সোনাল। বন্যার এতক্ষণ কোনো কিছু অনুভব না হলেও এবার কিছুটা রেগে গেছে, মনের ভেতর প্রশ্ন জাগছে। কে এই মেয়ে? তানভীর অন্যদিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল। কথা বলার মতো সময় আর ইচ্ছা কোনোটাই আমার নেই। তানভীর পাশ কাটিয়ে যেতে যেতে হুঙ্কার দিল, বন্যা আসো, যেতে হবে। বন্যা ওই মেয়েকে দেখে দেখে এগুচ্ছে। তানভীর বাইক পর্যন্ত যেতে যেতে ওই মেয়ে উচ্চস্বরে বলে উঠল, তানভীর, আমি তোমাকে এখনো ভালোবাসি। তানভীর শোনার জন্য কথাটা শুনল না, রাগে হাত পা কাঁপছে। মেয়ে বলে পারছেন শুধু গায়ে হাত তুলতে। মেয়ের কথা শুনে বন্যা থমকে দাঁড়ালো, বুকের ভেতরটা অকমর্ষাৎ মোচড় দিয়ে উঠেছে। বুঝতে বাকি রইল না যে এই মেয়ে তানভীরের এক্স গার্লফ্রেন্ড। তানভীর বাইক স্টার্ট দিয়ে অগ্নিকণ্ঠে চিৎকার করল, বন্যা আসতে বলছি তোমায়। বন্যা থতমত খেয়ে ছুটে গেল, চুপচাপ বসে পড়ল বাইকের পেছনে ছিটে। তবে বরাবরের মতো এবারও তানভীরের সঙ্গে দূরত্ব রেখে বসেছে। কিছুক্ষণ আগেও আকাশে পানে তাকিয়ে ভাবছিল আজ থেকে বাইকে বসলে তানভীরকে ধরে বসবে, কিন্তু তার হলো কই। দুজনে বুকের ভেতর যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে সে খবর কেউ জানে না। মেলার কাছাকাছি এসে বাইক থামালো। বন্যা মেলায় যাওয়ার মতো বিন্দুমাত্র আগ্রহ আর না আছে। বন্যার মেলায় যাওয়ার মতো বিন্দুমাত্র আগ্রহ নেই, আর না আছে তানভীরে। তবুও মেঘের কথা মেনে ঢুকলো মেলায়। বন্যা চুপচাপ ঘুরে দেখছে। মেঘের সঙ্গে অনেক কিছু কেনার প্ল্যান করেছিল ঠিকই, তবে এখন আর ইচ্ছে নেই। কিছুক্ষণ ঘুরে বন্যা চাপা স্বরে বলল, আমার বাসায় যেতে হবে। তানভীর ঘড়িতে সময় দেখে নিল। বন্যা দ্রুত হেঁটে গেটের দিকে যাচ্ছে। বন্যা দু তিনটা দোকান পেরিয়ে হঠাৎ খেয়াল করল আশেপাশে তানভীর নেই। থমকে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখল তানভীর দোকানে কি কিনতেছে। বন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে বলল। বন্যা আবারও হাঁটা শুরু করলো। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, এতগুলো তোমার? আমার কিছু লাগবে না, ধন্যবাদ। বন্যা বেরিয়ে পড়েছে। অন্যান্য দিনের মতো তানভীর আজ জোর গলায় কিছু বলতে পারছে না। দ্রুত এগিয়ে গেল বন্যার কাছে। বন্যার চোখ মুখ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। শান্ত কণ্ঠে বলল, আমি এখান থেকে রিক্সা নিয়ে যেতে পারবো। কিন্তু আমি তোমাকে একা ছাড়বো না। মলিন হেসে মনে মনে আওড়ালো। আপনার অতীত বর্তমান হলে আপনার জীবনে এই বন্যার অস্তিত্বও থাকবে না। তানভীর বাইক স্টার্ট দিয়ে উঠতে বলল। বন্যা বাধ্য হয়ে উঠে বসলো। কারো মুখে কোনো কথা নেই। মোকলেস মিয়ার দোকানের সামনে আসতেই মোকলেস মিয়া বন্যাকে ডাকতে শুরু করলেন। বন্যা নামাতে বলাই তানভীরের অনিচ্ছা সত্ত্বেও বাইক থামালো। তানভীরের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তানভীর শক্ত কণ্ঠে বলল, যদি গিফট না নাও তাহলে আমি এখানেই বসে থাকবো। বন্যা কিছু না বলে দোকানের দিকে এগিয়ে গেল। মোকলেস মিয়ার পাশের দোকানে বন্যার আপুর কাপড় ইস্ত্রি করতে দিয়েছিল। ইমার্জেন্সি কাজে ওনাকে এক জায়গায় যেতে হয়েছে, তাই ইস্ত্রি করে জামা কাপড় মোকলেস মিয়ার দোকানে রেখে গেছে। মোকলেস মিয়া কাপড় আর কিছু খাবার দিয়েছেন। বন্যা না করা সত্ত্বেও উনি জোর করে দিয়েছেন। বন্যারা সচরাচর বাসা থেকে বের হয় না। বন্যাদের কিছু খেতে ইচ্ছে হলে বন্যার ছোট ভাই রিদি নিয়ে যায়। মাস শেষে বন্যার আপু টাকা দিয়ে দেন। তানভীর বাইক থেকে ঘাড় ঘুরিয়ে রাগী চোখে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মোকলেস মিয়ার নজর পড়ে তানভীরের দিকে। তানভীরের তাকানো দেখে মোকলেস মিয়া বোনাকে জিজ্ঞেস করলেন, পোলা এমনে তাকায় আছে কেন, বাড়া দাওনি? বোনা কিছু বলার আগে মোকলেস মিয়া দোকান থেকে বের হতে হতে উচ্চ স্বরে শুধালো, এই ছেলে, তোমার ভাড়া কত? আমি ভাড়া দিয়ে দিচ্ছি, তবু আমার বইয়ের দিকে এভাবে তাকিয়ে থাইকো না। তানভীরের মেজাজ জন্মতে খারাপ হয়ে গেছে। রাগে দাঁত কটমট করছে, দু চোখ লাল হয়ে গেছে। বন্যা দ্রুত বেরিয়ে যেতে যেতে বলল, দাদা আমি কথা বলছি। বন্যা তানভীরের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন?
বাসায় যান প্লিজ। তুমি গিফট না নিলে এক পাও নড়বো না। বন্যা আস্তে করে কপাল চাপড়ালো। মেঘের ভাই বলে কথা, সে তো মেঘের মতোই জেদি হবে। এটা বন্যা ভুলে গেছে ভেবে রাগ লাগছে। মোকলেস মিয়া দোকান থেকে ডাকলেন। সমস্যা কেন? না দাদা। বন্যা তানবীরের হাত থেকে গিফটের ব্যাগটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এখান থেকে যান প্লিজ, আব্বু দেখলে সমস্যা হবে। তানবীর কথা না বেরিয়ে মোকলেস মিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে গলি থেকে বেরিয়ে চলে গেছে। এদিকে মেঘ আবিরের ওপর রাগ করে ফোনে আর অনই করেনি। আম্মুর ফোন দিয়ে তানবীরকে কল দিয়েছিল। সন্ধ্যার পর নিচে এসে নুডলসের পাকোড়া বানাতে শুরু করলো। মিমা রাদি আগে থেকে দেরি হয়ে বসে আছে। আবির বাসার সবার সাথে কথা বলতে বলতে মেঘের কথাও জিজ্ঞেস করলো। আকলিমা খান রান্নাঘরে এসে মেঘের দিকে ফোন ধরে একগাল হেসে বললেন, সে এখন রেসিপি শিখতে ব্যস্ত। 8-10 পদের পাকোড়া বানানো শিখে ফেলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, পাকোড়াতে লবণ দেয় তো? মেঘ ফোঁস করে উঠল। আকলিমা খান কপট রাগী স্বরে বললেন, মেয়েটাকে কেন রাগাচ্ছ বলো তো? আবির শান্ত কণ্ঠে বলল, কেউ যদি বিজ্ঞ হয়ে অজ্ঞের মতো আচরণ করে তো আমি কি করব? রাখি। কাকিয়া লবণের বিষয়ে আটকে থাকলো আবিরের কথার মিনিং মেঘ ঠিকই বুঝেছে। তাতেই কাজ শেষ করছে যেন রুমে গিয়ে আবিরকে কল দিতে পারে। এর মধ্যে তানভীর পাশে আসছে, চোখ মুখ কালো হয়ে আছে। মেঘকে রান্নাঘর থেকে শান্ত কণ্ঠে বলল, বনু 1 কাপ কফি করে দিবে? আনছি। মেঘ কফি আর পাকড়া নিয়ে খুশিতে গদগদ হয়ে হাজির হলো। তানভীর চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? না। মেঘের ভয়ে বুক কাঁপছে। বোনের সাথে যদি ঝগড়া করে তাহলে কি হবে? মেঘ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ভাইয়া বলো কি হয়েছে, বন্যা কোথায়? ওকে বাসার কাছে দিয়ে আসছে। তাহলে আর কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? তানভীর কফি কাপে চুমুক দিয়ে কাপ সামনে রেখে আস্তে করে বলল, আজ আয়েশার সঙ্গে দেখা হয়েছিল। আয়েশা নাম শুনেই চমকে উঠল মেঘ। প্রশস্ত আঁখি যুগল আরো বেশি প্রশস্ত করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, থাপ্পড় দিয়েছো? না। মেঘ অকমর্ষত সোফায় ঘুষি শুরু করলো। পরপর কয়েকটা ঘুষি দিতে দিতে চেঁচিয়ে উঠল, তোমাকে আমি বলেছি সামনে পেলে চোখ বন্ধ করে থাপ্পড় দেবে, তুমি থাপ্পড় দিলে না কেন? তানভীর তড়িৎ বেগে উঠে মেঘে দুহাত শক্ত করে ধরে বলল, একটু ঠান্ডা হয়ে কথা তো শুনবে? তুমি থাপ্পড় দাওনি কেন? পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত তোলাটা শোভা পায় না। ইস, আমি কেন গেলাম না আজ? ওই মেয়েকে থাপ্পড়টা দিয়েই আসতাম। বন্যা কোথায় ছিল? বন্যাও দেখেছে? বন্যার সাথেই ছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, শেষ, আবার সব শেষ? তানভীর সূক্ষ্ম নেত্রে তাকি জিজ্ঞেস করলো, বিড়বিড় করছিস কে? কিছু না, হাত ছাড়ো, রুমে যাব। ঘুষাঘুষি করবি না তো? ঘষাঘষি করে নিজের হাত ভেঙে কি করব? যার নাক মুখ ভাঙা দরকার তারটাই যদি না ভাঙতে পারি, বুঝছি তুমি কিছু পারবা না, আবির ভাইকে বলতে হবে। তানভীর হাত ছেড়ে ভীত কণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে এখন কিছু বলিস না। এই ঘটনা ভাইয়া শুনতে পারলে আমার কপালে বহুতই দুর্গতি আসে। ঠিক আছে, বলবো না। মেঘ রুমে এসে ফোন অন করতে বোনার কল আসলো। বোনা একে একে সব ঘটনা খুলে বলল। মেঘ যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছে। পরপর আবিরকে কল দিল। আবির কল রিসিভ করে শক্ত কণ্ঠে ধমক দিল, এই মেয়ে, এত নির্বোধ কেন তুই? আমি কি করেছি? কথা না শুনে না বুঝে ফোন বন্ধ করে বসে আছিস। কি শুনবো আর কি বুঝবো? আপনি যেই কাজে গিয়েছিলেন সেই কাজ শেষ, তবু আপনি বাসায় ফিরবেন না, এটাতে কি বুঝবো আমি? আমি শুধুমাত্র প্রজেক্টের কাজে এতদিনের জন্য এতদূর আসিনি। বাংলাদেশে টানা 3 প্রজেক্ট করলে এটার সমান বেনিফিট পেতাম। সব ছেড়ে এখানে এসে পড়ে থাকতাম না। আমি আমার প্রয়োজনে আসছি, আর প্রজেক্টটা শুধুমাত্র আমার বাহানা ছিল। যেই প্রজেক্ট 15 দিনে শেষ করতে পারতাম, সেটা কমপ্লিট করতে 3 মাসের উপরে সময় নিচ্ছি, যেন আব্বু চাচ্চু কিছু বুঝতে না পারে। আপনি কেন গিয়েছিলেন? কি প্রয়োজন আপনার? আমার টাকার প্রয়োজন। মেঘ কপাল কুঁচকে বলল, আপনার কত টাকা প্রয়োজন? আপনি আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছিলেন, মনে নেই? ওইটাতে অনেক টাকা আছে, আপনি এখান থেকে টাকা নিতে পারতেন। আমার এত টাকা লাগেই না। আবির মুচকি হেসে বলল, ওইটা শুধুমাত্র তোর, আর ওখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাঠানো হচ্ছে।
শুধু তোর জন্য। তোর যা ইচ্ছা হয় তা কিনিস, আরও বেশি প্রয়োজন হলে একবার জানাস শুধু। আমার টাকার বিশেষ কোনো প্রয়োজন নেই, আপনি এগুলো নিয়ে যান। তবুও চলে আসেন প্লিজ। আবির শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কেন বুঝতে পারছিস না? আমার লাখ টাকার প্রয়োজন না, আরও বেশি প্রয়োজন। তাহলে কত প্রয়োজন? কোটি। হোয়াট? কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? দরকার আছে। এত টাকা কে দেবে আপনাকে? আমার টাকা আমি নিতে আসছি, কে দিবে আবার কি? এখানের স্থানীয় এক ফ্রেন্ডের বাবা বড় বিজনেসম্যান। ওনার কথা মতো আমরা দুজন স্টুডেন্ট থাকাকালীন ছোট ছোট বেশ কয়েকটা কোম্পানিতে শেয়ার কিনেছিলাম। যদিও সব কিছু উনি ম্যানেজ করে দিয়েছিল। আমি দেশে যাওয়ার আগে সবগুলো শেয়ারের অ্যামাউন্ট একসাথে করে আঙ্কেলের কোম্পানিতে কিছুটা শেয়ার কিনে গিয়েছিলাম, কারণ আমার কাছে ওনারাই একমাত্র বিশ্বস্ত মানুষ ছিলেন। এখন আমার টাকার প্রয়োজন। আঙ্কেলকে জানানোর পর আঙ্কেল এখানে আসতে বলেন। কোম্পানির বেশ কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলো কমপ্লিট করতে পারলে আমি যত আশা করেছি তার থেকে অনেক বেশি দামে শেয়ারটা বিক্রি করতে পারবো। তানভীর আর রাকিব ব্যতীত এই কথার কেউ জানে না। আজ তোকে বলছি। আব্বু চাচ্চু এসব জানতে পারলে কিভাবে রিয়্যাক্ট করবেন আমি জানি না, তাই প্রজেক্টের নাম করে এখানে আসছি। মেঘ সব কথা শুনে রাজভারী কণ্ঠে বলল, শেয়ারটা বিক্রি না করলে হয় না? আপনারা তো কি প্রয়োজন? প্রতিনিয়ত মানুষকে যোগ্যতার প্রমাণ দিয়ে বাঁচতে পারবো না। আমি সব মায়াজাল কাটিয়ে একটা স্বচ্ছ জীবন কাটাতে চাই। জীবন চালাতে ঠিক যতটা প্রয়োজন ততটা ইনকাম করতে পারলেই হবে। আমি শুধু মানসিক শান্তি চাই। মেঘ চুপ করে বসে আছে, কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, রাগ করেছিস? না, রাগ করব কেন? আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা অবশ্যই ভেবে চিন্তেই নিয়েছেন। বাসার কাউকে এ ব্যাপারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। আচ্ছা। আজ সকাল থেকে আলী আহমেদ খান ও মোজাম্মেল খানের মধ্যে মনোমালিন্য চলছে। স্বাধীন খাওয়া দাওয়া নেই, যেটা রুমে শুয়ে আছেন। বাসায় সবাই চেষ্টা করেও রাগ ভাঙাতে পারেনি। দুপুরের পরপর ফুপ্পি, জান্নাত আপু, আইরিন আর আসিফ ভাইয়া আসছে। আজ ইচ্ছে করে আরিফ আসেনি। প্রতিনিয়ত মিমের সাথে ঝগড়া করতে ভালো লাগে না তার। মেঘের ফুপ্পি প্রথমে মোজাম্মেল খানের রুমে গেলেন। মোজাম্মেল খান বোনকে দেখে শোয়া থেকে উঠে বসে ভারী কণ্ঠে বললেন, কেমন আছিস? কেমন থাকবো, এই বয়সে এসে তোমরা ভাইরা কোন দ্বন্দ্বে মেতেছ? আমি কি বলবো, ভাইজানের যা মন চায় তাই করছেন। কিছু বললেও উনি রেগে যান, বোঝার চেষ্টা পর্যন্ত করেন না। জানিসই তো ওনার স্বভাব, যা বলবে তাই করবে। সমস্যা কি নিয়ে? সমস্যা তো অনেক কিছু নিয়েই। আমার ছেলেকে শাসন করলেও দোষ, না করলেও দোষ। মেয়েকে কিছু বললেও দোষ, না বললেও দোষ। আগে আবির অফিস সামলে নিত, তাই অফিসের বিষয়ে এত কথা আমায় শুনতে হতো না। এখন আবির নেই, কাজের একটু এদিক সেদিক হলেই রাগ। আমরা নাকি গুরুত্ব দিই না। উনি একা পরিশ্রম করে সব কিছু করেছেন, উনি যা বলবেন তাই হবে। আরও অনেক কিছু। ভাইজান কি কোনোভাবে সংসার ভাঙার কথা বোঝাতে চাইছেন? একথা ভুলেও ভাইজানের সামনে বলিস না। আমি সেদিন রাগে বলে ফেলেছিলাম, তুমি বললে সংসার ভাগ করে ফেলি। বলেছি না মরেছি? আমার সাথে কথা তো বলেই না, এমনকি একটাও বলেছেন আমার ছেলে আমার মেয়ে দুজনই ওনার। ছেলে মেয়ের ব্যাপারে কিছু বলার অধিকার পর্যন্ত আমার নেই। ইকবালই ভালো, আর এইসব নিয়েও কোনো চিন্তা ভাবনা নেই। তানভীর, আবির কি বলে? আবিরের সঙ্গেও ঝামেলা। মাহমুদা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, আবিরের সঙ্গে আবার কিসের ঝামেলা? প্রজেক্ট শেষ, তবুও আবির দেশে আসছে না। তাছাড়া সেদিন আবির আমার পক্ষে দুটো কথা বলেছিল, সের আগে আবিরের সঙ্গেও কথা বলেন না। এখন করণীয় কি? দেখ তুই মানাতে পারিস কিনা। মাহমুদা খান মোজাম্মেল খানের রুম থেকে বেরিয়ে আলী আহমেদ খানের রুমে গেলেন। রুমে ঢুকতেই আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুইও কি তার পক্ষে কথা বলতে আসিস? না ভাইজান, আমি আপনার মুখে শুনতে চাই, ঘটনা কি? ঘটনা কিছুই না, মোজাম্মেলের অত্যাচার আর সহ্য হচ্ছে না। কেন ভাই, কি করেছে? তানবীরের সাথে ওর কি শত্রুতা আমি জানি না। কথায় কথায় ছেলেটাকে বকাবকি করে। আমি কিছু বলতে গেলে আমার ছেলের সাথে তুলনা দেয়। আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওর ছেলে বেকার, কিছুই ঠিক মতন করতে পারছে না। কোথায় আমি আমার ছেলেকে নিয়ে গর্ব করব, উল্টো সে গর্ব করে। সে সারাক্ষণ আমার পিছনে লাগে। এই যে ছেলে মেয়ে এগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে, ওরা কি সারা জীবন একসাথে থাকতে পারবে?
আমি এজন্যই সেদিন রাগে বলেছিলাম, ওর মতন চিন্তা ভাবনা আমার থাকলে আমি একাই সংসারটাকে এত দূর টেনে আনতে পারতাম না। এই সংসার আমার, এখানে আমার অধিকার সবচেয়ে বেশি। আমি যা বলবো তাই হবে। আমি বুঝাতে চেয়েছি ওর উল্টাপাল্টা আচরণগুলো যেন পরিবর্তন করে, অথচ সে বুঝেছে আমি সংসার ভাঙতে চাচ্ছি। এজন্য আমিও বলেছি ও যদি চায় বাড়ি থেকে চলে যেতে পারে, কিন্তু তানবীর, মেঘ আর ওদের মা আমাদের বাড়িতেই থাকবে। ওদের উপর বরাবর অধিকার খাটাতে যেন না আসে। আলী আহমেদ খানের কথা শুনে মাহমুদা খান আনমনে হেসে উঠলেন। বোনের হাসি দেখে আলী আহমেদ খান রাগী স্বরে বলেন, এভাবে হাসছিস কেন? আমি কি হাসার কথা বলেছি? মাহমুদা খান হাসি থামিয়ে মৃদু স্বরে বলেন, তোমরা এখনো ছোটবেলার মতো অভিমান করো, এটা দেখে হাসি পাচ্ছে। তোমার জায়গা থেকে তুমি নিজেকে ঠিক মনে করছো, ওদিকে ভাইয়ের জায়গা থেকে ভাই নিজেকে ঠিক মনে করছে। এসব দেখে ছোটবেলার একটা ঘটনা খুব মনে পড়ছে। কোন ঘটনা? একবার তোমার ক্রিকেট ব্যাট ভেঙে ফেলায় তুমি আর ভাই বাড়িতে তুমুল ঝগড়া শুরু করেছিলাম। তুমি বলছিলাম মেজুম ভাই ভাঙছে আর ভাই বলছিল সে ভাঙেনি। সেটা নিয়ে এক পর্যায়ে তোমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেছিল। আমি আর আম্মা কোনোভাবেই তোমাদের থামাতে পারছিলাম না। আব্বা বাড়িতে এসে তোমাদের এই মারামারি দেখে রাগে কোড়াল নিয়ে মারতে আসছিল। দুই ভাই সেই যে পালিয়েছিলে, রাত 10টার উপরে বেজে গেল, বাড়িতেই আসলে না। আমি আর আব্বা তোমাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছিলাম। তারপর নদীর ধারে একটা গাছের নিচে পেয়েছিলাম, তাও 2 জন একসাথে। তুমি গাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিলে আর ভাই তোমার কোলে ঘুমাচ্ছিল, মনে আছে ভাইজান? আলী আহমেদ খান একগাল হেসে বলেন, হ্যাঁ, মনে আছে। সেদিন বাড়ি থেকে পালিয়ে রাস্তার মাঝখানে গিয়ে 2 ভাই আবার ঝগড়া লেগেছিলাম। বেশ কয়েকজন মিলে আমাদের থামিয়ে কি হয়েছিল জিজ্ঞেস করেছিলি। তখন আমরা সব ঘটনা খুলে বলি। তারপর এক ছোট ভাই বলেছিল, ইকবাল আমার ব্যাট নিয়ে খেলতে গিয়েছিল আর ওখানে গাছের সাথে বাড়ি খেয়ে ব্যাট ভেঙে যায়। আমরা 2 ভাই তখন অসহায়ের মতন তাকিয়েছিলাম। সেদিন থেকে আজ পর্যন্ত ওর গায়ে হাত দিইনি। আমি মুজামেলকে অনেক ভালোবাসি, সে আমার ভাইয়ের থেকে বন্ধু বেশি। যখন গ্রাম ছেড়ে সব কিছু ছেড়ে শহরে আসলাম, তখন মুজামেল ছাড়া আমার আর কেউ ছিল না। সে বন্ধুর মতো সবসময় আমার পাশে থেকে সাহস দিয়েছে। ওর সাথে আমার সম্পর্ক আজীবন থাকবে ইনশাল্লাহ। কিন্তু ওর কিছু কিছু কাজ আমার সত্যিই খারাপ লাগে। আমি মানছি তানবীর একটু বেখেয়ালি। ওর নিজের লক্ষ্য স্থির করে তারপর কিছু করা উচিত। তাই বলে এটা না সারাক্ষণ উঠতে বসতে ছেলেটাকে ভুগবে। তার থেকেও বড় কথা, তানবীরকে বোঝানোর জন্য তানবীরের সামনে প্রতিনিয়ত আবিরের প্রশংসা করাটা আমার পছন্দ নয়। তানবীরের বয়স কম, রাগটা জেদটা সে একমাত্র আবিরের কথাই একটু মানে। ওর মনে যদি একবার উল্টোপাল্টা কিছু ঢুকে যায়, তখন কি আবিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকবে? মাহমুদা খান চাপা স্বরে বলেন, তানভীর আর আবিরের সম্পর্ক তোমাদের থেকেও অনেক বেশি স্ট্রং। ওরা এসব সামান্য বিষয়ে মাথা ঘামায় না। তারপরেও আমি ভাইকে বলে দেব যেন তানভীরের সাথে বাজে ব্যবহার না করে। শুনলাম আবিরের সাথেও কথা বলছে না কেন? ও আবার কি করেছে? অনেক কিছু করেছে, কয়টা শুনবি? আমার ভাদ্য ছেলে অবাধ্য হয়ে গেছে, এটাই মূল কথা। আর কাজ শেষে দেশে ফিরে আসতে বলেছি। এখন আসতে পারবে না। রমজানের আগে থেকে বিয়ের কথা বলতেছি, কিন্তু সে বিয়েও করবে না। কিভাবে কি করে একমাত্র সে আর আল্লাহই ভালো জানে। আমার ছেলে আগে এমন ছিল না। এতগুলো বছর যাবত আমি যা বলতেছি তাই করতেছে। এমনকি আবিরের কিছু লাগলে, কিছু চাওয়া থাকলে দ্বিধাহীনভাবে আমার কথাই চেয়েছে। ও যা বলেছে আমি তাতেই রাজি হয়েছি, সব কিছু অনুমতি দিয়েছি। তাহলে এখন এত দূরত্ব কেন হচ্ছে? গত 3 বছরে কি এমন হলো যে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন চলে আসছে? মাহমুদা খান শ্বাস ছেড়ে উষ্ণ স্বরে বলেন, ছেলেটা বড় হচ্ছে, প্রতিনিয়ত মাথায় কত প্রেশার ঢুকছে।
হয়তো আবেগের বশীভূত হয়ে কারো ভ্রান্তিগুলোর জন্য ভেতরে ভেতরে পড়ছে, নিজেই নিজের বিবেকের সম্মুখীন হতে পারছে না। ভাইজান, এমন হতে পারে আবির তোমাকে কিছু বলতে চাই। তুমি রাগারাগি না করে ওকে একটু সময় দাও, আবিরকে বোঝার চেষ্টা করো, ও কি বলতে চায় শোনো। আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, আমার এখন আর কিছু শোনার নেই। অনেকবার তোর মতামত জানতে চেয়েছি, ও কি চায় না চায় সব জানতে চেয়েছি, কোনো সমস্যা কিনা তাও জানতে চেয়েছি, আমাকে কিছু বলতে চায় কিনা সেটাও জিজ্ঞেস করেছি, এমনকি তার মাকে দিয়েও জিজ্ঞেস করিয়েছি, কিন্তু আবিরের প্রতিবার আমার কথা এড়িয়েই গেছে। ওর মাকে পর্যন্ত কিছু বলেনি। এখন ওর মনের কথা জানার আর কোনো আগ্রহই আমার নেই। আলী আহমেদ খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেয় না। সে আমার ছেলে বলে আমি তাকে অনেকবার ছাড় দিয়েছি, কিন্তু আর সম্ভব না। এমন সময় মোজাম্মেল খান দরজায় দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বললেন, ভাইজান আসবো? আলী আহমেদ খান সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলেন, চলে যাচ্ছিস নাকি? আমিও কোথাও যাচ্ছি না, খিদা লাগছে, খাবো, তাই তোমাকে নিতে আসছি। আর হ্যাঁ, যদি সত্যি দুঃখিত ভাইজান, তোমাকে ওইভাবে কথাটা বলিনি, আমার মনে আসছিল তাই মুখ ফসকে বেরিয়ে গেছিল। খিদা লেগেছে, খেতে যা, আমাকে বলার কি আছে? বলছি কারণ আজ দুপুরে রান্না স্পেশাল মানুষজন করেছেন। আশিফের বউ, আইরিন আর আমার মেয়ে তো আছেই, তোমাকে রেখে একা খেয়ে আবার 10টা কথা শুনবা, তার থেকে বরং তুমিও চলো। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, আমি যেতে পারি, তবে একটা শর্তে। আজ থেকে তানভীর মেঘ দুজনের ব্যাপারে তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না। আমি যা বলবো, যেভাবে বলবো, কোনো দ্বিমত ছাড়া মেনে নিতে হবে। বল রাজি? মোজাম্মেল খান একগাল হেসে বলেন, আমি রাজি, তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে। আমি ভুল করলেও আমার ভাই কখনো ভুল করতে পারে না। আর হ্যাঁ, আমি কিন্তু আমার চ্যালেঞ্জ জিতেই গেছি, তাই বাসা ছাড়ার প্রশ্নই আসে না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলেন, তুই জিতেছিস ঠিকই, তবে আমি হেরে যাইনি, কথাটা মাথায় রাখিস। এই বাড়ি আমার কথাই শেষ কথা, এটা ভুলে যাস না। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। যা, আসছি। মাহমুদা খান দীর্ঘ মনোযোগ দিয়ে দু ভাইয়ের কথোপকথন শুনছিল। মোজাম্মেল খান বেরিয়ে যেতেই প্রশ্ন করলেন, ভাই, হার জিতের কথা বলছি কেন? ওর তো সারাদিন কাজই এটা। আমার কোনো কথা ঠিক হয়েছে, কোনটা ঠিক হয়নি, এসব নিয়ে তার গবেষণা। কয়দিন যাবৎ এক প্রজেক্ট নিয়ে লেগেছে। আমি বলেছিলাম কাজ শেষ করতে পারবে না, এখন শেষ করে ফেলেছে, তাই জিত হচ্ছে বলে খুশি হচ্ছে। অথচ সেই প্রজেক্টে আমার ছেলেও হেল্প করতেছে। এটা এখন বললে আবার রাগ করে বসে থাকবে। তার থেকে খুশি হচ্ছে হোক। তোরা আছিস, অনেকক্ষণ হয়েছে, চল খেতে যাই। মাহমুদা খান বসা থেকে উঠতে উঠতে বলেন, ভাইজান, আবিরের সাথে একটু কথা বলেন। আচ্ছা। ইদানিং বোনার মন ভীষণ খারাপ। তানভীরের ফোন রিসিভ করে না, বেশ কিছুদিন হলো। তানভীর প্রায়ই বোনাদের বাসার এদিকে আসে। দু একদিন মোখলেস মিয়ার সাথে দেখা হয়েছে ঠিকই, কিন্তু বোনার সাথে একদিনও দেখা হয়নি। তানভীরের ঘন ঘন যাতায়াত মোখলেস মিয়া ভালোই পর্যবেক্ষণ করেছেন। আজ বিকেলে মোখলেস মিয়া জোরপূর্বক তানভীরকে বাইক থামাতে বলেন। তানভীরও এক প্রকার বাধ্য হয়ে বাইক থামায়। তানভীরকে নিয়ে কাজেই এক চায়ের দোকানে বসে জিজ্ঞেস করলেন, ওই পোলা, তুমি কি আমার বউরে পছন্দ করো? আচমকা মোখলেস মিয়ার এমন প্রশ্নে তানভীর কিছুটা ইতস্তত বোধ করে। দৃষ্টি মাটিতে নামিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। মোখলেস মিয়া আবারও বলেন, দেখ ভাই, বয়স তো আমার কম হয় নাই, চোখ দেখা মানুষের মনের কথা বুঝতে পারি। সেদিন বন্যার সাথে তোমারে দেখাই সন্দেহ হয়েছিল, আর ইদানিং তোমার এই গলিতে আসা যাওয়া নিশ্চিত হইয়া গেলাম। তানভীর এখনো চুপ করে বসা আছে, বলার মতো কিছুই নেই তার। মোখলেস মিয়া তানভীরের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলেন, পছন্দ করো ভালো কথা, কিন্তু শুধু বাইকে চইলা কি শহরে বউ পছন্দ করো ভালো কথা, কিন্তু শুধু বাইক চালায় কি ঢাকা শহরে বউ পালতে পারবা? আর বন্যা আব্বা,
আর বন্যার আব্বা কিন্তু মোটরসাইকেলের ড্রাইভারের কাছে মেয়ে বিয়া দিত না। সময় থাকতে ভাবো, আর নাইলে আমার বউরে ভুইলা যাও। ভুইলা যাও শব্দটা যেন তানভীরের মস্তিষ্কে গুরুতরভাবে আঘাত করেছে। তানভীর কাঁধ থেকে হাত ছড়িয়ে বসা থেকে উঠে শক্ত হাতে চায়ের কাপ রাখতে রাখতে হুঙ্কার দিল। ভুলা যাইতে পারবো না। প্রয়োজনে আপনার এই বন্যা বউকে ভাগাইয়া নিয়ে যাব, যেতে না চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব, তবুও ভুলতে পারবো না। আর আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন তাহলে আপনাকেও কিডন্যাপ করে পঞ্চগড় পাঠিয়ে দিব, ওখানে 3 নম্বর বিয়ে করে সংসার করিয়েন। তানভীর আগে কটমট করতে করতে বাইকে উঠে গেছে। মুখলেস মিয়া হাসতে হাসতে বলেন, সাবাস বেটা, তেজ আছে ভালো। আজ ভার্সিটি ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই সবাই একসাথে ঘুরতে বেরিয়েছে। ড্রাইভারকে আগে জানিয়ে দিয়েছে। পার্কে বসে সবাই আড্ডা দিচ্ছে। মিনাজ হঠাৎ বলে উঠল, সবাই শোন, মেঘ আর বন্যাকে ডাকতে গেলে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয়। প্রথমত, স্যার ম্যামদের সামনে ভাবি বলে ফেললে 10টা প্রশ্ন করে, শুধু শুধু বকাও খেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়ে এখন থেকে ভাবি ডাকবো না। যেহেতু খান বাড়ির বড় ছেলে আবির ভাইয়া, তাই স্বাভাবিকভাবে মেঘ হবে সেই বাড়ির বড় বউ, আর বন্যা হবে মেজ বউ। তাই আমরা এখন থেকে সেই অনুসারে ডাকবো। মেঘকে ডাকবো ভিআই মানে ভাবি 1, আর বন্যাকে ডাকবো ভাবি মানে V2। ঠিক আছে? সাদিয়া মিষ্টির সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম ঠিক আছে। মেঘের মুখে হাসি থাকলো। বোনা মুখ ফুলিয়ে রাগে স্বরে বলল, আমাকে ভাবি V2 V3 কিছুই ডাকতে হবে না। মেঘ ভুরকুচকে প্রশ্ন করলো, কি হয়েছে বেবি, এখনো রেগে আছো? না, কিন্তু ভাবি ডাক শোনার ইচ্ছে নেই। মেঘ ন্যাকামি স্বরে বলল, এ হতে পারে না। আমার হৃৎপিণ্ড ছিঁড়ে ছোট ছোট অনুভূতি একত্রিত করে তোমাকে ভাবি বানানোর জন্য প্রপোজ করলাম, আর তুমি এখন এসে নাটক করছো? ভাবি ডাক শোনার ইচ্ছে নেই? তার ছিঁড়া মার্কা কথা বললে সত্যি সত্যি বুড়িগঙ্গায় ফেলে দিয়ে যাব। আর ভাইকে গিয়ে বলবো তোর এই জীবন ভালো না, তোর এই জীবন ভালো লাগে না, তুই নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়েছিস। তখনই এমন হবে। বন্যা মলিন হেসে বলল, ভালোই হবে, তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে। খুশি হবে না ছাই, চোখ বন্ধ করে নিজেও বুড়িগঙ্গায় ঝাঁপ দেবে দেখিস। বাজে কথা বলিস না মেঘ, ওনার অতীত ফিরে আসছে, ওনার জীবনে বন্যা এখন কেউ না। মেঘ রাগান্বিত কণ্ঠে বলল, শোন, ভাইয়ার অতীত যদি ভাইয়ার জীবনে আবারও ফিরতে চায়, আর আমার ভাই যদি নির্লজ্জের মতো ওই মেয়েকে অ্যাকসেপ্ট করে নেয়, তাহলে তোকে কিছু করব না। আবির ভাই আর আমি মিলে বাসার পেছনের বাগানে ভাইয়াকে কুপে দিয়ে আসবো। বন্যার দুচোখ ছলছল করছে, ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে কান্না গিলছে। মেঘ শক্ত কণ্ঠে শুধালো, ভাইয়া তোকে ভালোবাসে, এটা কি তুই বিশ্বাস করিস? বন্যা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন ভাইয়াকে কল দিব, জাস্ট সামান্য একটা কথা বলবো, দেখবি ভাইয়া পাগলের মতো ছুটে আসবে। কোনো দরকার নেই। দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি আমার ভাবির চোখে পানি দেখতে চাই না। মেঘ সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। লাউড স্পিকার দিয়ে রেখেছে। আশপাশের সবাই বসা। তানভীর পার্টি অফিসে মিটিং করছে। মিটিং প্রায় শেষ পর্যায়ে। সবার বোঝানোর পর তানভীর নিজের সিদ্ধান্তে অনড় থাকায় কমিটি বাতিল করা ছাড়া আর কোনো অপশন নেই। এর মধ্যে মেঘের কল আসে। তানভীর মিটিং থেকে বেরিয়ে কল রিসিভ করতে মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে ডাকলো, ভাইয়া। তানভীর আতকে উঠে বলল, কি হয়েছে বনু, কোনো সমস্যা? মেঘ নাক টানতে টানতে বলল, আমার কোনো সমস্যা না, কিন্তু বন্যা কি হয়েছে বন্যার? মেঘ আর কিছুই বলছে না। তানভীর আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, বন্যার কি হয়েছে? জানি না, বন্যা কেমন জানি করছে। কোথায় আছিস তোরা? আমি মেঘ জায়গার নাম বলতে তানভীর ঝটপট বলল, এক্ষুনি আসতেছি। ভাইয়া শোনো। ততক্ষণে তানভীর কল কেটে দিয়েছে। মেঘ বন্যার দিকে তাকে ভেঙচি কেটে বলল, দেখ কেমনে আসতেছে, তুই বসে বসে দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয়। তামিম প্রশ্ন করলো, এই V1 তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলি কেন? তুই ছাড়া গ্রুপটা ভালোই লাগে না, সবাই খুব বোরিং, আর তোর ভাবি তো আরো বেশি বোরিং। মেঘ হেসে উত্তর দিল, আমার উনি যদি গ্রুপের চ্যাটিং দেখে আমাকে সোজা চান্দে পাঠায় দিবে। তাছাড়া আমি যে কাজে গ্রুপ খুলতে বলেছিলাম সেই কাজ শেষ, তাই এখন আমার গ্রুপ আর প্রয়োজন নেই। সাদিয়া শান্ত কণ্ঠে শুধালো,
তুই যে এতদিন গ্রুপে এত এত মেসেজ দিলি, নাটক করলি, সেসব তোর উনি দেখেনি? প্রথমত গ্রুপে কথা শেষে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সমেত সব মেসেজ ডিলিট করে দিতাম। দ্বিতীয়ত আমি সারাক্ষণ আমার আইডির লগ ইন অ্যাক্টিভিটি চেক করতাম, যেন উনি আমার আইডিতে লগ ইন করলেই আমি অ্যালার্ট হতে পারি। উনি এই কয়দিনে আমার আইডিতে একবারের জন্যও ঢুকেনি, তাই সুযোগের সদ্ব্যবহার করে গ্রুপ থেকে বেরিয়ে পড়েছি, যাতে উনি কিছু বুঝতে না পারে। বন্যা মেঘের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালো, তুই এত চালাক হইলি কবে? কিছুদিন যাবৎ অনলাইনে চালাক হওয়ার ট্রেনিং করছি, বুঝলি। বন্যা মলিন হাসলো, সাথে বাকিরাও। হঠাৎ মেঘের নজর পড়ে কিছুটা দূরে দাঁড়ানো এক ছেলের দিকে। লম্বা চড়া ছেলেটা দুহাত পেছনে, হাতে বেশ কিছু ফুল। দেখে বোঝা যাচ্ছে কাউকে প্রপোজ করতে এসেছে, কিন্তু আশেপাশে কোনো মেয়ে নেই। মেঘ স্থির দৃষ্টিতে ছেলেটার হাতে ফুলের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা এক মেয়ে আসলো। বেশ সুন্দর করে সেজে গুজে এসেছে। মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়াতে ছেলেটা হাত ডুবড়ে বসে পড়ল। পেছন থেকে ফুলগুলো বের করে মেয়েটার সামনে ধরল। এভাবে ফুল দেওয়ার বিষয়টা কমন হলো, সবার আবেগগুলো ভিন্ন ভিন্ন। সেদিন মেঘ নিজে বন্যার জন্য কতটা আবেগ নিয়ে ঠিক এভাবেই হাঁটু গেড়ে বসে প্রপোজ করেছিল, তবে সেটা অন্যরকম অনুভূতি ছিল। আজ এই দৃশ্য দেখে মেঘের বুকের ভেতরটা হাহাকার করছে। আচমকা আবিরকে বড্ড বেশি মিস করছে। লম্বা চড়া আর দেখতে ছেলেটা অনেকটাই আবিরের মতো, তাই হয়তো মেঘের একটু বেশি মনে পড়ছে। মেঘ আনমনে ভাবছে, আবির ভাই কি কখনো এভাবে প্রপোজ করবেন আমায়? সামান্য একটা লাল গোলাপ চেয়েছিলাম, তবুও দেননি। ওনার কাছে ফুল সমেত প্রপোজ আশা করা বড্ড বেমানান। বন্যা ডাকতেই মেঘের হুঁশ ফিরল। কোনো কথা না বলে ফেসবুকে ঢুকে পোস্ট করলো, 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথা রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। পোস্ট আপলোড হওয়া মাত্রই তানভীর উপস্থিত হলো। দ্রুত এগিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? বন্যা থতমত খেয়ে তানভীরের দিকে তাকালো। বন্যা একদম স্বাভাবিক, চোখে মুখে অসুস্থতার রেশমাত্র নেই। বন্যা কি বলবে এটাই বুঝতে পারছে না। তানভীর একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। বন্যা শুধু মেঘকে দেখছে, আর মেঘের মনে যে রাজ্যের দুঃখ। মন খারাপে পাহাড় সরিয়ে গলা খাকারি দিয়ে মেঘ আস্তে করে বলল, তেমন কিছু হয়নি ভাইয়া, বড়ই খেতে গিয়ে বড়ইয়ের একটা বিচি গিলে ফেলেছিল। যদি পেটে গাছ হয়ে যায়, এই আতঙ্কে বন্যা সহ আমরা সবাই ভয় পাচ্ছিলাম। তারপর এক আন্টি বলছে কোনো সমস্যা হবে না। তানভীর হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ মুখ মুছিয়ে আকাশে পানে তাকে দীর্ঘশ্বাস চেয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো, এটাই সত্যি ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে যা কিন্তু এখন বলছিস না? মেঘ ঘন ঘন এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, আর কোনো কারণ নেই। মেঘ একটু থেমে আবারও বলল, আসলে বন্যার কয়েকটা বই কেনা দরকার, কিন্তু আমাদের কারো সেদিকে যেতে ইচ্ছে করছে না। তুমি যেহেতু চলেই আসছো, বন্যাকে নিয়ে যাবা প্লিজ। বন্যা অগ্নি চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। কারণ তানভীরের সঙ্গে একা কোথাও যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ বন্যা নেই। আয়শাকে দেখার পর থেকে বন্যার আতঙ্ক কয়েকগুণ বেড়ে গেছে। রাত বিরাতে ঘুম ভেঙে যায়, ঘন্টার পর ঘন্টা বারান্দায় দাঁড়িয়ে থাকে। প্রায় রাতেই আপু সজাগ হয়ে বন্যাকে ডেকে নিয়ে ঘুম পাড়ায়। তানভীরের কল রিসিভ করে না। বেশ কিছুদিন ক্লাসে পর্যন্ত আসেনি। তানভীর রাজভারী কণ্ঠে শুধালো, তুই কিভাবে যাবে? মিষ্টি ওর ফুপির বাসায় যাবে। ওনাদের বাসা আমাদের বাসার এদিকে। আমি মিষ্টির সাথে চলে যাব। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা, তুমি বন্যাকে নিয়ে যাও, আর হ্যাঁ, বন্যাকে মোখলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত দিয়ে এসো। তানভীর নির্বাক চোখে মেঘকে দেখে নিল। মেঘের ঠোঁট জুড়ে হাসির ঝলক। তানভীর চাইলেও বোনকে কিছু বলতে পারছে না। বন্যার দিকে তাকিয়ে আস্তে করে বলল, চলো। বন্যা তখনও মেঘের দিকে তাকিয়ে আছে। চোখের ভাষা বোঝাচ্ছে সে তানভীরের সঙ্গে যাবে না, কিন্তু মেঘ সেই ভাষাকে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি রে, যাচ্ছিস না কেন? ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? মেঘ বিড়বিড় করতে করতে উঠে গেল। মেঘ, মিষ্টি, সাদিয়া, মিনহাজ, তামিম তখনও বসা। তানভীর যাওয়ার আগে বোনকে সতর্ক করে গেল যেন তাতেই বাসায় চলে যায়। মিষ্টিরা টুকিটাকি বিষয় নিয়ে দুষ্টামি করছে, অথচ মেঘের মনোযোগ কাপড়টার দিকে।
দুজন পাশাপাশি বসে কি সুন্দরভাবে গল্প করছে। আবির জন্য মেঘের মনটা খুব বেশি ছটফট করছে। একপাশ না ভেবে সবার মধ্য থেকে উঠে গেল, কিছুটা দূরে গিয়ে আবিরকে কল করলো। এদিকে আবির অত্যন্ত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে। সচরাচর দিনের বেলা আবিরকে কেউ কল দেয় না, তাই ফোন সাইলেন্ট করতে ভুলে গেছে। আচমকা কল বাজতে একজন বয়স্ক ব্যক্তি বিরক্তির স্বরে বলেন, Silence your phone. আবির তড়িৎ বেগে ফোন সাইলেন্ট করতে টেবিলের কাছে এগিয়ে আসলো। ফোনের স্ক্রিনে নজর পড়তে থমকালো। অসময়ে মেঘের কল দেখে ভেতরটা কেঁপে উঠল। উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে বলল, আই এম সরি, আই ক্যান্ট কাট দিস কল, এক্সকিউজ মি। আবির কল রিসিভ করে কিছুটা সাইডে সরে দাঁড়িয়েছে। রিসিভ হওয়া মাত্রই মেঘ আর্তনাদ করে উঠল। আবির ভাই। আবির বরাবরের মতো শান্ত আর আবেশিত কণ্ঠে জবাব দিল, আপনি কবে আসবেন? আসবো। মেঘ শীতল কণ্ঠে শুধালো, কবে আসবেন? আবির এবার আস্তে করে বলল, আমি কবে আসবো এটা তো আপনি তো খুব ভালোভাবে জানেন, আপনিই বলুন আর কতদিন বাকি। মেঘ মৃদু হেসে উত্তর দিল, 27 দিন। কিছু ভেরি গুড, এখন বলুন আপনার কি হয়েছে। কিছু হয়নি, এমনিতেই ভালো লাগছিল না। খেয়েছেন আপনি? এখনো খাওয়া হয়নি, একটু পর খাবো। আপনি খেয়েছেন? বাইরে খেয়েছি, বাসায় যাইনি এখনো। আবির ভুরুকুচকে প্রশ্ন করলো, মেঘ এখনো বাসায় যাননি কেন? সাথে কে? মিষ্টিরা সবাই আছে। আবারও ডাকলো, আবির ভাই। আবির পূর্বের নাই জবাব দিল। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, আই মিস ইউ আবির ভাই, মিস ইউ আ লট। সহসা আবির ওষ্ঠযুগল প্রশস্ত হলো। সবার দিকে এক নজর দেখলো। রুমে উপস্থিত সবার নজর আবিরের দিকে। আবির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে মুচকি হেসে বলে উঠল, আচ্ছা তারপর? মেঘ এবার আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আই মিস ইউ ইনফিনিটি, ডু ইউ মিস মি? আবিরের মোলায়েম কণ্ঠে ছোট্ট জবাব। মেঘ এবার ঠোঁট উল্টালো। সবসময় মিস ইউ বলে মেঘ কল কেটে দিল। আজ সে কল কাটছে না, বরং আবিকে প্রশ্ন করছে, অথচ আবির আছে বলে কথা কাটাচ্ছে। মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো। মুখ ভরে শ্বাস টেনে রাশভারী কণ্ঠে শুধালো, আপনি কি ব্যস্ত? প্রেজেন্টেশন দিচ্ছিলাম। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো, সরি, আমি বুঝতে পারিনি। আপনি কল কেটে দিলেই পারতেন। রাখি এখন। আবির শান্ত কণ্ঠে বলল, দ্রুত বাসায় যান, আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি, ওকে? মেঘ কল কেটে মোবাইল দিয়ে নিজের কপালে আস্তে করে গাঁটটা দিতে নিজেকে বকতে লাগলো। মানুষ কল দিয়ে প্রথমে জিজ্ঞেস করে কেমন আছেন, কি করেন, অথচ মেঘ সেই প্রশ্ন সবার শেষে জিজ্ঞেস করেছে। প্রথমে জিজ্ঞেস করলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না। মেঘ নিজেকে বকতে ব্যস্ত। আবি ফোন সাইলেন্ট করে টেবিলের উপরে রাখতে রাখতে বলল, সরি ফর ওয়েস্টিং ইউর টাইম। সবার মধ্য থেকে মোটামুটি বয়স্ক একজন জিজ্ঞেস করলেন, Is she your lover? আবি নিঃশব্দে হেসে মোলায়েম কণ্ঠে উত্তর দিল, শি ইজ মাই এভরিথিং, আই অ্যাম নাথিং উইথাউট হার। বয়স্ক লোক এবার একগাল হেসে বলেন, She is truly lucky to have a life partner like you. Best of luck. আবি অনুষ্ণ কণ্ঠে বলল, নো স্যার, আই এম মোর লাকি টু হ্যাভ সামওয়ান লাইক হার ইন মাই লাইফ। প্রে ফর আস অ্যান্ড অ্যাগেইন সরি। তানবীর বোনাকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল। বোনা আশেপাশে তাকে ভাবতে লাগলো। আপাতত কোনো বই কেনারই প্ল্যান ছিল না তার, তবুও অনেক দেখে শুনে 2-3টা বই নিল। তানভীর বন্যাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু বন্যা খুব ব্যস্ততা দেখাচ্ছে, এমনকি তানভীরের দিকে তাকাচ্ছেও না। কাজ শেষে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান, আমার আরও কিছু কাজ আছে। কাজ অন্যদিন করো, আজ চলো এক জায়গায় যাব। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমার শরীর ভালো না। তানভীর মলিন হেসে বলল, বড়ইয়ের বিচি খেলে কিছু হয় না বোকা। বন্যা তানভীরের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল, আমি বোকা না। তাহলে কি চালাক কতটা? না তখনও তানভীরের দিকে তাকিয়ে আছে। তানভীর রাশভারী কণ্ঠে বলল, কল দিলে কল রিসিভ করো না কেন? বন্যা ঢোক গিলে ভেতরে কষ্ট চেপে রেখে আস্তে করে বলল, সবসময় ফোনের কাছে থাকি না। পরে তো দেখো, তখন একটা কল দিতে পারো না। বন্যা আর কিছু বলল না। তানভীর এবার শক্ত কণ্ঠে জানতে চাইল, তুমি কি আমার উপর বিরক্ত?
বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে নিচু স্বরে বলল, আমি বাসায় যাব। বন্যার ভেতর ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে এটা সে তানভীরকে বোঝাতেই পারছে না। তানভীর বন্যাকে নিয়ে একটা চায়ের দোকানে বসলো, যদিও বন্যার ইচ্ছে ছিল না। তানভীর জোর করেই এনেছে। দুজনে 2 কাপ বুলেট চা নিয়েছে। বন্যা দ্রুত চা খাচ্ছে যেন তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে। তানভীর বন্যার এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে। আচমকা বলে উঠল,